স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন ৭১ জার্নাল একটা সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। সেক্ষেত্রে পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরগুলো শিরোনাম হচ্ছে আমরা সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সেই খবরের সাথে যারা যুক্ত সেই মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের এই আলোচনার টেবিলে। এবং সেই ধারাবাহিকতায় আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং তাদের পর্যবেক্ষণগুলো জানান। আজ আমাদের সঙ্গে আছেন, আমরা পেয়েছি দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশকে। জনাব মেহেদী হাসান পলাশ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। হাতে বেশ কিছু খবর আছে, সেগুলো আশা করি বেশ ভালো কিছু বিশ্লেষণ আপনার কাছ থেকে পাবো। এবং বলে রাখি দর্শক, আমাদের সঙ্গে এই আলোচনায় ধাপে ধাপে পর্যালোচনা করতে অতিথিরা পর্যায়ক্রমে যুক্ত হবেন এবং তাদের সেই মতামতগুলো আমরা জানার চেষ্টা করবো। এবং আমরা বলে রাখি আমাদের আলোচনার এক ফাঁকে যুক্ত হবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং থাকবেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং ধাপে ধাপে আমাদের অতিথিরা যুক্ত হতে থাকবেনই বটে। আমরা শুরুটা করতে চাই মেহেদী হাসান পলাশ আপনাকে দিয়ে। রাজনীতিবিদরা তাদের মতো করে পর্যবেক্ষণ তো দেবেন, আপনি গণমাধ্যম কর্মী এবং আপনার দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা চোখ দিয়ে আপনি প্রধান উপদেষ্টার বক্তব্যকে কীভাবে মূল্যায়ন করবেন? আমরা দেখতে পাচ্ছি, আমরা বসেছিলাম যে তিনি রোহিঙ্গা নিয়ে বলেন কিনা, তিনি নির্বাচন নিয়ে বলেন কিনা, সংস্কার নিয়ে বলেন কিনা। আমরা দেখলাম এগুলো নিয়ে এসছে, পাশাপাশি পাচার হওয়ার টাকার ইস্যুটা যেটা অনেকের আসলে প্রত্যাশা ছিল সে আহ্বানও তিনি জানিয়েছেন এবং অত্যন্ত চমৎকারভাবে আমরা দেখতে পেলাম যে ঐক্যবদ্ধতার কথা তিনি বললেন, কিন্তু পাশাপাশি আমাদেরকে সাবধান করলেন অপতথ্য দেদারসে ছড়াচ্ছে, এআই ব্যবহার হচ্ছে, ডিপফেক ব্যবহার হচ্ছে। সার্বিক মূল্যায়নটা জানতে চাই আপনার। ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা আমি শুনেছি সেটাতে আমার মনে হয়েছে ইতিপূর্বে জাতিসংঘে আমাদের যে সমস্ত সরকার প্রধানরা যে ধরনের বক্তব্য দেন এটা একই ধরনেরই বক্তব্য। এখানে আমি নতুন কোনো কিছু পাই নাই। আগেও এরকম সব বিষয় নিয়েই টাচ করা হতো, সব বিষয় নিয়েই কথা বলা হতো, সেসব বিষয়টা আমি দেখেছি। বাট যদি আপনি বলেন যে আপনি যেটা শেষে বললেন যে অর্থ পাচারের কথা এবং সেই অর্থ পাচারের জন্য জাতিসংঘের সহায়তা চেয়েছেন, বিদেশের সহযোগিতা চেয়েছেন, এটা শুনতে ভালো। কিন্তু ওনার সরকারের সময় যে আজকে গতকাল, আজকে তো এখন গতকাল ডেইলি সানে দেখেছেন যে এই যে বিপু, বিগত সরকারের সময় যিনি জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন, ১,০০০ কোটি টাকা এই এক বছরে পাচার হয়ে গেছে। তো উনি তো ওনার নিজের সরকারের সময় উনি আগে তো নিজে পাচারটা বন্ধ করতে হবে। এবং এখন এই যে আমরা শুনতে পাচ্ছি যে পাচারের নতুন প্রক্রিয়া এসছে, ক্রিপ্টোকারেন্সি। তো এই এখন প্রক্রিয়াটা আছে। আপনার এই সরকার যখন ক্ষমতায় নিয়েছিল বলেছিল যে সমস্ত উপদেষ্টাদের এবং সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেয়া হবে এবং সেটা প্রকাশ করা হবে। ১.৫ বছর পার হয়ে গেছে, আমরা এটা দেখি নাই। তো কাজেই আমি অন্যদের উদ্দেশ্যে বললাম, কিন্তু সেটা আমি আমার নিজে বাস্তবায়ন করলাম না, সেটা আসলে কোনো কিছু দাঁড়ায় না। আমি জাতির উদ্দেশ্যে আমি কি দিচ্ছি। দ্বিতীয়ত রোহিঙ্গা বিষয়ে তিনি যে কথাটা বলেছেন, আমি মনে করি এটা একটা, উনি গতানুগতিকভাবে যেরকম এর আগে বলেছিলেন যে আগামী ঈদে আমরা ওখানে রোহিঙ্গারা আগামী ঈদে মিয়ানমারে ইফতার করবে, ঈদ করবে, এটা সেরকমই একটা কথা। বরং আমি বলি যে ওনার এই রোহিঙ্গা বিষয়ে ওনার যে বক্তব্য, এটা আমি খুব হতাশ হয়েছি। আপনি দেখেন, উনি বলেছেন রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব ওখানে দিতে হবে, ওখানে তাদের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। এইটা আমার ভাবনার বিষয় না। আচ্ছা, আমি একটু বলে রাখি, রোহিঙ্গা ইস্যুটা নিয়ে আমাদের একটা দীর্ঘ আলাপ করার একটা পরিকল্পনা আছে, তখন আপনার কাছ থেকে এটা নিয়ে আলাদা করে জানার চেষ্টা করব। আপনি দুটো বিষয় একটু অ্যাড করে দেবেন, কোন কোন বিষয়গুলো আপনি এক্সপেক্ট করছিলেন যে আলোচনায় এইভাবে আসুক। বিশেষ করে নির্বাচন নিয়ে তিনি যেটা বলেছেন যে ফেব্রুয়ারি নির্বাচন হবে, আরও একবার তিনি রিমাইন্ড দিলেন এবং বললেন যে ঐক্যমতের ভিত্তিতে সংস্কারগুলোও চলতে থাকবে। এটা নিয়ে আলাদা কোনো অবজারভেশন? প্রথম কথা হলো যে এটা সঠিক যে ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে উনি নির্বাচন নিয়ে জাতিসংঘেও ওনার যেই অবস্থান, সেই অবস্থানটা পুনর্ব্যক্ত করেছেন। এটা যেহেতু জাতিসংঘে উনি বলেছেন, ইটস রেকর্ডেড, এটা একটা আমাদের জন্য ভালো দিক, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই। বাট এই যে ঐক্যমতের কথা বলছেন, সেই ঐক্যমতের কথা বলতে গিয়ে ঐক্যমত্য কমিশনের যারা সদস্য তারা কিন্তু ফ্যাসিলিটেটর, তারা রেফারি, কিন্তু তাদের কথাই মনে হচ্ছে যে রেফারি হয়ে তারা গোল দিচ্ছেন, রেফারি হয়ে তারা খেলতে নেমে গেছেন। তো ওনার নিজেরাই ঐক্যমত্যের কমিশনের সদস্যরা যারা আছে তারা নিজেরাই বিভিন্ন সময় এমন কথাগুলো বলছেন যে কথাগুলো কিন্তু অনৈক্য সৃষ্টির জন্য যথেষ্ট ভূমিকা রাখছে। তো সেই জায়গাতে এবং সরকারের অনেক উপদেষ্টারাও এই ধরনের কথাবার্তা বলছেন। তো সেই জায়গায় সবাইকে নিয়ে যদি আপনি ঐক্য
করতে চান তাহলে সরকারকে নিরপেক্ষ জায়গায় থাকতে হবে। একদম। সরকার যদি কোনো বিশেষ তার যদি কোনো বিশেষ এজেন্ডা থাকে এবং সেই এজেন্ডা যদি তিনি নানাভাবে মানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ঐক্যটা সবার মধ্যে দিয়ে তৈরি হবে একদম না। পরিষ্কার। আমি এই জায়গা থেকে একটু আলাপটা শুরু করতে চাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়ে গেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এবং বোধ করে আমরা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, তাকেও পেয়ে গেছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। যেটা নিয়ে বলা হচ্ছিল যে নির্বাচন, আমাদের তো বলাই হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, এবং সেই নির্বাচনের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, এবং আজকে জাতিসংঘের ৮০তম অধিবেশনে বক্তৃতায় ডক্টর ইউনূস আরবারও সেটা নিশ্চিত করেছেন। নির্বাচন নিয়ে তার বক্তব্য, পাশাপাশি সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা যা যা হয়েছে, যা যা বক্তব্য এসেছে, আপনার বিশেষ কোনো পর্যবেক্ষণ আছে কিনা? কোন জিনিসটা আসলে প্রত্যাশা করছিলেন এবং যেটা হয়েছে সেটা নিয়ে আপনার কোনো মতামত? এখন কি শোনা যাচ্ছে? আপনাকে ধন্যবাদ। এখন শোনা যাচ্ছে? মঞ্জু ভাই আছেন এবং অন্যান্য অতিথিরা হ্যালো? আছে। উনি জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন, আমি সেই কারণে তাকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তিনি অনেক প্রসঙ্গে এনেছেন, জি, যে প্রসঙ্গগুলো মানুষের জানার বিষয় ছিল, বোঝার বিষয় ছিল, প্রত্যাশার বিষয় ছিল। যেমন পাচারকৃত অর্থ, তিনি আজকে যে কথা বলেছেন, যেটা 1 বছর আগেই যখন তিনি ক্ষমতায় নিয়েছিলেন জি, তখন তারপরে ভীষণভাবে প্রত্যাশা ছিল যে তার ব্যক্তিত্ব দেশে বিদেশে যেভাবে গ্রহণীয় পরিচিতি, তাতে আমরা পাচারকৃত যেটা হাসিনা এবং তার দলবল করেছে সেটা আনা সম্ভব হবে, কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত আসেনি। জি, তিনি প্রত্যাশা করেছেন, আমি সেই প্রত্যাশার সঙ্গে একমত পোষণ করে বলি, সময় বেশি নাই, কিন্তু টাকার পরিমাণ খুব অল্প না। এই দেশের জনগণের, এই দেশের সাধারণ মানুষের টাকা শেখ হাসিনা এবং গণহত্যাকারী এটা পাচার করেছে। রোহিঙ্গাদের ব্যাপারে আগেও যারা ছিলেন তারাও প্রত্যাশার জায়গা তৈরি করেছিলেন, এই চলে যাচ্ছেন। স্পেসিফিক্যালি আমাদের ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে আগামী ঈদে তারা ওখানে উদযাপন করবে, এটাও প্রত্যাশার কথা। কিন্তু আমরা প্রত্যাশার মধ্যেই আছি। অন্যান্য প্রসঙ্গ যেগুলো, সেটা হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যারা বক্তৃতা করেছেন, তারা যে আশাবাদ জাগিয়েছে 2-1 বাদে, ডক্টর ইউনূস সেই কাছাকাছি তিনি আছেন। আমার কাছে যেটা মনে হয়েছে, জাতিসংঘে বক্তৃতা করার আগেই তিনি সে বিতর্কিত পরিস্থিতি তৈরি করেছেন, যেটা নিউ ইয়র্কে নিজেকে রক্ষা করেছেন, অন্যদেরকে বিপন্ন করেছেন। তিনি অত্যন্ত কৌশলী মানুষ, তিনি অত্যন্ত সফল ব্যক্তি। নিজেকে তিনি সবার থেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। জনাব দুদু ভাই, শামসুজ্জামান দুদু, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। এই যে এই বিষয়টা নিয়ে আপনি যেটা বললেন যে জাতিসংঘে যে গেস্টদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সেই তাদেরকে যে মানে যেভাবে অপমান করা হয়েছে, আমরা সেখানে দেখেছি একটা তো হলো যে আমাদের এমবাসি তারা তাদের দায়িত্ব পালন করেনি, কিন্তু আমরা সেখানে দেখেছি যে বিএনপির জামাতের লোক, তারা জামাতের নেতাকে তারা গার্ড দিয়ে নিয়ে এসছে, কিন্তু বিএনপির নেতারা সেখানে অনুপস্থিত। তো বিএনপির এত মানে যুক্তরাষ্ট্রে আমরা বিভিন্ন সময় অনেক বিএনপি অঙ্গরাজ্যগুলোতেও কমিটি আছে, তো তারা কেন এইখানে থাকলো না? এই ব্যাপারে কি আসলে আপনারা দেখেছেন কিনা, চেক করে কি হয়েছিল সেখানে? আপনার সঙ্গে আপনি যে মাথায় নিয়েছেন, এটা বিএনপির সফর। বিএনপি কেন ডক্টর ইউনূসকে রক্ষা করলো, জামাতকে রক্ষা করলো, নিজেকে রক্ষা করতে পারলো না? বিএনপি সফর না তো ভাই, এটা তো সরকারি সফর। ডক্টর ইউনূসের আমন্ত্রিত অতিথি হিসাবে এরা গেছে। ডক্টর ইউনূসের কি আপনি কোন রকম দোষ দেখছেন না?
না, আমি তো বললাম যে BNP দোষ। এম্বাসি একটা অপরাধ BNP করেছে, বিপন্ন। তারা এটা করে নাই, তারা তাদের দায়িত্ব পালন করে নাই, সেটা কিন্তু আমি শুরুতেই বলেছি যে এম্বাসি তাদের দায়িত্ব পালন করতে পারে নাই, সেটা একটা ব্যর্থতা। না 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 না, আপনি যেভাবে প্রশ্নটা উত্থাপন করেছেন এটা 71-এর মতো উত্থাপন করেছেন। 71-এর নিজস্ব একটা চরিত্র আছে, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি সেই জন্য আপনাকে দোষারোপ করছি না। 71-কে আমরা চিনি, আপনিও আমাদেরকে চিনেন। জি বিএনপি সফর না তো ভাই, বিএনপি সফরে যে দায়িত্ব দিত তাহলে ডক্টর ইউনূস সাহেবের তো জাতিসংঘে যাওয়ার এখানে দরকার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সেখানে বিএনপি যেতে পারতো। হ্যাঁ সেটা ঠিক আছে, বাট কথা হচ্ছে যে একটা অনাকাঙ্ক্ষিত BNP ঘটনা যেতে ঘটেছে, পারতো। অনাকাঙ্ক্ষিত ঘটনা তো ওখানে ঘটেছে। এর জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ডক্টর ইউনূসের, সরকারের। আচ্ছা তিনি আমরা জাতীয় আমরা বুঝতে নেতৃবৃন্দ পারছি। নিয়ে গিয়ে সেখানে অপমানজনক একটা পরিস্থিতি তৈরি করেছেন। ঠিক আছে, আমাদের আসলে জানতে চাইবো আসলে আমাদের জানতে চাইবার জায়গাটা ছিল যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে সেই জায়গায় আসলে স্থানীয় বিএনপিরা কোনো উদ্বিগ্নতা জানিয়েছে কিনা, তারা উপস্থিত হয়েছে কিনা জানি, এটা আমাদের রাষ্ট্রীয় সফর, সরকারি সফর, কিন্তু তারপর আমার নেতাকর্মী যদি আক্রান্ত হওয়ার না সম্ভাবনা না না, থাকে আপনার কথা সেই জায়গা কিন্তু মনে থেকে হচ্ছে বিএনপি কেন ওখানে জনসভা করে নাই। আরে ভাই, বিএনপি জনসভা না হয়েছে। আসলে আমাদের প্রশ্নটা এটা ছিল না। ঠিক আছে, আমি 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 আরো অনেকগুলো বিষয় আছে। আপনি আসামের কাঠগড়ায় বিএনপি কে দাঁড় করাচ্ছেন, এখানে কিন্তু বলা হচ্ছে শুরুতেই যে পছন্দসই দল, হ্যাঁ। আপনি তাকে প্রশংসা করছেন, এটা ঠিক আছে। এখানে কি কারো প্রশংসা করা অসুবিধা হয়েছে? নেই। না, আমরা তো কিন্তু দুদু ভাই, আমরা কিন্তু না না, শুরুতেই আপনি বলেছি যে যখন এটা উচ্চারণ করছেন এখানে আর embassy আমার ব্যর্থতার কথা আগে সমালোচনাটা বলা আপনি হয়েছে নিতে কিন্তু। পারছেন না। সরকারের ব্যর্থতা এবং না না এম্বাসির না ব্যর্থতা বাবা, শুরুতেই বলা হয়েছে। এটা ঠিক না তো। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের দুটো বলেন নাই। আচ্ছা আমার হাতে আপনি একেবারে সময় নেই, আমি আমার একটা ছোট্ট বিরতিতে সমালোচনাটা যেতে দিতে হবে, পারছেন না। কারণ 12টা কিন্তু বেজে যাচ্ছে, আপনার আমাদের একটা সংবাদ বক্তব্যের শিরোনাম ধরন জানাতে তো হবে। আমি আপনি নিশ্চয়ই জামাত এখান করেন। থেকে ফিরবো, জনাব শামসুজ্জামান দুদু, এখান থেকে আবারও আলাপে ফিরবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কারণ ফিরে এসে আমাদের 12টা শিরোনাম জানাতে হবে এবং একই সঙ্গে মুজিবুর রহমান মঞ্জু তখন আপনার সঙ্গে নির্বাচন এবং রোহিঙ্গা ইস্যু, এই দুটো ইস্যু নিয়েও আশা করি কথা হবে। দর্শক আপনারা আছেন 71 জানালে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটু কথা বলতে চাই, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আমাদের সঙ্গে যুক্ত আছেন। জনাব মুজিবুর রহমান মঞ্জু, শুরুতেই দুঃখ প্রকাশ করে নিই, কারণ একটা দীর্ঘ সময় আপনি অপেক্ষায় ছিলেন এবং অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা হচ্ছিল। আপনি শুনেছেন প্রধান উপদেষ্টার বক্তব্য, আমরা সেই জায়গায় শুধুমাত্র নির্বাচন অংশটা নিয়ে একটু আলাপ করতে চাই। এটা রেকর্ডেড হয়ে থাকলো, জাতিসংঘের মঞ্চে প্রধান উপদেষ্টা জানিয়েছেন ফেব্রুয়ারিতেই ইলেকশন হচ্ছে, জাতীয় ইলেকশন, ত্রয়োদশ জাতীয় ইলেকশন, সেই প্রস্তুতি পুরো দমে আসলে চলছে। একটু বলবেন আসলে নির্বাচনকে ঘিরে একদিকে শোনা যাচ্ছে আপনারা এনসিপি সহ 9টা দল একটা জোট তৈরি করতে যাচ্ছেন, আপনাদের মধ্যে আলোচনার জায়গাটা তৈরি হয়েছে, এমনটা উদ্যোগের কথা আমরা শুনতে পাচ্ছি। অন্যদিকে আবার আজকে জেলায় জেলায় জামাতের বিক্ষোভের কথা আমরা জানলাম, পিআরের দাবিতে তারা মাঠে আছে। আবার ইলেকশন কমিশন বলছে পিআর কিংবা প্রতীক কোনোটা আসলে নির্বাচনে কোনো প্রভাব তৈরি করবে না। আপনি প্রথমত আপনার জোট নিয়ে বলবেন, দ্বিতীয়ত পুরো পর্যবেক্ষণটা আসলে যেটা ইসি দিয়েছে। জি ধন্যবাদ রাকিব। আমরা যে জোটটার কথা চিন্তা করেছি বা আমরা যে আলোচনাটা শুরু করেছি সেটা প্রথমে আসলে জোটের মধ্যে আলোচনার বিষয় ছিল না, সেটা ছিল আমাদের যে জুলাই সনদটা আছে সেই জুলাই সনদটা বাস্তবায়নে বিএনপি এবং জামাতের মধ্যে বা ওনাদের বলয়ের দুই পক্ষের মধ্যে যে একটা ছোট পার্থক্য আছে সেটার মতো পার্থক্যটা দূর করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা প্রতিদিনই টুকটাক বিভিন্নভাবে বসছি, বিভিন্ন জনের সাথে আলাপ করছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব যেহেতু দেশে নাই, উনি আসলে আমরা ওনাদের সাথে বসবো এবং জামাতেরও ডাক্তার তাহের সাহেব যেহেতু উনিও আপনার ঐকমত্য কমিশনে বসেন, উনি ফিরলে ওনাদের সাথেও আমরা একটা আলাপ করার চেষ্টা করব। আর এর পাশাপাশি আপনারা যেটা নিয়ে খুব উৎসুক যে আমরা নিজেরা কোনো নির্বাচনে জোট করবো কিনা, হ্যাঁ এই ধরনের একটা আলোচনা আমরা শুরু করব এবং আমরা ভাবছি যেহেতু বিএনপির বলয়ের একটা অবস্থা, জামাতের বলয়ের একটা অবস্থা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, জামাত কিছুটা ইসলামিক বলয়ের মধ্যে একটা ঐক্য জোট তৈরি করার চেষ্টা করছে, এটাকে আমরা খুব ইতিবাচক ভাবে দেখছি। আর বিএনপি যেটা বলেছে যে তারা রাইট টু লেফট সবাইকে নিয়ে তারা একটা অ্যালায়েন্স করতে চায়, অ্যাকচুয়ালি আমরা যেটা দেখছি যে বিএনপি এবং জামাতের মধ্যে ওনাদের যে রাজনৈতিক পুরানো ধাঁচটা আমরা দেখছি, সেই ধাঁচটা আমরা মনে করছি বাংলাদেশকে নতুন কিছু দেবে না, বরং বিএনপি বা জামাত যেই আগামী নির্বাচনে ভালো করবে আমরা একটা সংঘাতের আশঙ্কা দেখছি। তো এই মাঝামাঝি জায়গা থেকে আমরা চিন্তা করছি যে একটা নতুন রাজনীতির রূপরেখা নিয়ে আমরা হয়তো নির্বাচনী একটা জোট এটাকে পপুলার করা যায় কিনা। কারণ আমরা যতগুলো জরিপ আমরা দেখলাম সেখানে আমরা দেখলাম যে প্রায় 40 to 50% লোকেরা ফ্লোটিং, তারা এখনো সিদ্ধান্ত নেয় নাই তারা কাকে ভোট দেবে। সুতরাং আমরা ওই জায়গাটা নিয়ে নিজেরও একটা জরিপ করব
এবং নিজেরাও আমরা চেষ্টা করবো যে নতুন রাজনীতির আকাঙ্ক্ষাটা মানুষের কাছে তুলে ধরার জন্য। আর আপনি এখানে যেহেতু জাতিসংঘের ভাষণ নিয়ে কথা বলেছেন, আমি জাস্ট একটু সংক্ষিপ্ত সেদিকে কথা বলতে চাই। সেটা হচ্ছে ডক্টর ইউনূস যখন কোনো ফরম্যাটেড বক্তব্য দেন, তখন সেটাকে দেখা যায় যে ওনার স্বাভাবিক যে বক্তব্যের গতি সেটা কখনো ভালো হয় না, বরং এক্সটেম্পো যখন উনি কথা বলেন সেটা সবসময় সুন্দর হয়, ভালো হয়। আর এই জাতীয় ইভেন্টে যেহেতু ওনাকে প্রেসক্রাইব করা বক্তব্য থাকে, আর উনি যে সমস্ত বিষয় তুলে ধরেছেন এগুলো যেহেতু আমাদের কাছে পুরানো, স্বাভাবিকভাবে এটা আমাদেরকে খুব বেশি আকর্ষণ করবে না। তবে বিশ্ব মঞ্চে যেহেতু উনি কথা বলছেন, সেটা তাদের জন্য হয়তো কিছু কিছু বিষয়, যেমন যেটা আপনারাই বলেছেন যে অর্থ পাচার ফিরিয়ে আনা, রোহিঙ্গা ইস্যু, দেন বাংলাদেশের নির্বাচন এবং অভ্যুত্থান ইস্যু, সেটা কিছুটা হলেও হয়তো তাদের কাছে আকর্ষণ সৃষ্টি করবে। আর আমাদের কাছে কিছুটা গতানুগতিক মনে হবে, যেটা মেহেদী হাসান পলাশ বললেন। তো আমরা যেটা মনে করি যে বাংলাদেশের, আপনি একটু করে উল্লেখ করেছেন রাকিব, যে যেহেতু উনি নির্বাচনের কথাটা বলেছেন, প্রফেসর ইউনূসকে কিন্তু আমরা খুবই ডিটারমাইন্ড দেখতে পাচ্ছি নির্বাচন করার ব্যাপারে, এবং তার এই সরকারের যে একটা দুর্বলতা প্রকাশ পেয়েছে ইতিমধ্যে, আমার কাছে মনে হয় যে এই দুর্বলতা দূর করার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা ওনার মধ্যে নাই, বরং উনি মনে করেন যেভাবে আছেন এটাকে টেনে নিয়ে একটা নির্বাচনের দিকে যাবেন। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আমার ছোট ছোট দুটো প্রশ্ন আছে যেটা নিয়ে আমরা আলোচনা, এই যে আপনি যে মানে আপনারা যে আলোচনা করছেন, এই যে বিএনপি এবং জামাতের মধ্যে নির্বাচন কেন্দ্রিক একটা বা জুলাই সনদ নিয়ে একটা ডেডলক বা অচলাবস্থা তৈরি হয়েছে, সেইটা ভাঙার জন্য এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, কিন্তু এর সাথে প্রশ্ন, এটা কি একটা নাগরিক উদ্যোগ না রাজনৈতিক উদ্যোগ? এবং এই উদ্যোগটা যখন আপনারা নিচ্ছেন, তাহলে কি আমরা ধরে নিব যে ঐক্যমত্য কমিশন বা সরকার ফেল করেছে? কারণ এটা তো সরকারের দিক থেকেই নেয়ার কথা। তো এটা কি আসলে সরকার ফেল করার পর আপনারা এগিয়ে এসেছেন? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় যেটা প্রশ্ন, সেটাও করে রাখি, সেটা হলো যে আপনারা যে জোটটা করতে যাচ্ছেন, এই জোটটা কি কোনো আদর্শিক জোট না নির্বাচনী জোট? এবং এটা আপনারা স্বতন্ত্র নির্বাচন করবেন না অন্য পরবর্তীতে অন্য কোনো বিএনপি বা জামাত বড় কোনো দলের সাথে আপনারা আলাপ আলোচনায় যাবেন নির্বাচন কেন্দ্রিক আসন ভাগাভাগি নিয়ে? জি, একটু ছোট করে। পলাশ, আপনাকে ধন্যবাদ। তো প্রথম কথা হচ্ছে যে এটা ঐকমত্য কমিশন ফেল করেছে বলে আমরা করছি, বিষয়টা এমন না। কারণ ঐকমত্য কমিশনই আমাদেরকে সবসময় উৎসাহিত করে যে আপনারা আমাদের এই নির্ধারিত আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, আপনারা চেষ্টা করবেন নিজেরা বসেও কিছু সমস্যার সমাধান বের করা যায় কিনা। কারণ আপনি জানেন যে ঐকমত্য কমিশনে আমরা যখন আলোচনা করি, এটা লাইভ ব্রডকাস্ট হয়, সেখানে সময়ের সীমাবদ্ধতা থাকে, এবং ক্যামেরার সামনে থাকলে সবাই একটু আড়ষ্ট থাকে এবং খুব সতর্কতার সাথে কথা বলে। ইনফরমাল ডিসকাশনে অনেক বেশি খোলামেলা আলোচনা করার সুযোগ থাকে। সেজন্য নির্বাচন ঐকমত্য কমিশনই আমাদেরকে উৎসাহিত করেছে আপনারা নিজেরাও বসবেন, আমরা চাই যে আপনারা একটু কাছাকাছি আসার চেষ্টা করেন। সুতরাং এখানে আমি মনে করি না যে ওনাদের চিন্তার সাথে বা ওনাদের কার্যক্রমের সাথে আমাদের কোনো বিরোধ আছে, বরং এটা একটা সহযোগী কার্যক্রম হিসেবে আমরা বিবেচনা করছি, এবং ঐকমত্য কমিশনকেও আমরা জানিয়েছি, ওনারা আমাদেরকে উৎসাহিত করেছেন। আপনি যেভাবে আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন, ওনারা আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন, এবং একই সাথে বিএনপি এবং জামাতও আমাদের এই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েছেন। আর আপনি যে জোটের কথা বলেছেন, দেখেন আমরা কিন্তু এটাকে একটা আদর্শিক জোটই বলতে চাই, এই কারণ আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বাংলাদেশ 2.0, এই কনসেপ্ট গুলো নিয়ে আমরা আমাদের মধ্যে কাজ করছি, এবং যে কিছু ভুল ত্রুটি মধ্যে আমাদের মধ্যে রাজনীতির লোকদের মধ্যে আমরা দেখেছি, এগুলো নিয়ে কিন্তু আমরা নিজেদের মধ্যে পর্যালোচনা এবং সমালোচনা করে নিয়েছি। কারণ নতুন রাজনীতির আশা আকাঙ্ক্ষাটা যদি মানুষের কাছে আমরা পৌঁছাতে না পারি, তাহলে আমরা আর নতুন রাজনৈতিক দল করলামই বা কেন? বিএনপি, আওয়ামী লীগ, জামাতের মতো এত বড় বড় দল থাকতে আমরা কেন নতুন উদ্যোগ নিলাম? তাহলে আমাদের তো কোনো আকর্ষণ বা আবেদন মানুষের কাছে থাকবে না। সেই বিবেচনা থেকে আমরা মনে করি যে আমরা একটা নতুন যে আদর্শটার কথা আপনি বললেন, সেটা বেসিক্যালি বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়ানোর আদর্শ। এই জায়গা থেকে আমরা এটাকে নির্বাচনী অ্যালায়েন্সে রূপদান করবো কিনা, সেটা আমাদের দ্বিতীয় পর্যায়ে আমরা পরিষ্কার। আমি একটু সুলতান মোহাম্মদ জাকারিয়া, এনসিপি যুগ্ম আহ্বায়ক, তার কাছেও যেতে চাই। সুলতান মোহাম্মদ জাকারিয়া, একটু বলবেন, আলোচনা চলছে এবং এনসিপি সহ 9 দল জোট হতে যাচ্ছে, এরকম একটা খবর গণমাধ্যমে আমরা দেখেছি, তাও একটি দুটি না, বিভিন্ন গণমাধ্যমে আসলে এটা নিয়ে কথা বলা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আপনাদের উদ্দেশ্যটা খুবই স্পষ্ট, আপনারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে চান, মানুষদেরকে আসলে সেই রাজনীতির ব্যাপারটা আসলে তুলে ধরতে চান, যেটা পুরাতন যেই জটিলতাগুলো ছিল সেটা থাকবে না, নতুন মোড়কে নতুনভাবে নতুন কিছু আমরা পাবো, সেই জায়গা থেকে আপনারা করবেন। কিন্তু মুশকিল হচ্ছে, বাংলাদেশের মানুষ যেভাবে অভ্যস্ত, যে বিশ্বাসটা এতদিন ধরে লালন করছে, সেই জায়গায় নতুন করে আরেকটা আস্থার জায়গা তৈরি করা কতটা চ্যালেঞ্জিং মনে করেন আসলে?
আহ, ধন্যবাদ আমাকে সেটা ডাকার জন্য। জি। সেটা তো অবশ্যই চ্যালেঞ্জিং। একটা নতুন রাজনীতি নির্মাণ এটা খুব আহ, সহজ কাজ না। আমি নিশ্চিত যে আহ, অনেক ধরনের বাধা আছে, বিপত্তি আছে। বিশেষ করে যারা আমরা বলি যে লেগেসি বা পার্টি, অর্থাৎ কয়েক প্রজন্ম ধরে বাবা ছেলে দাদারা বিএনপি করেছে, জামাত করেছে। তো এই চক্রটা ভাঙা তো অত সহজ না, কিন্তু আমরা এবং আমি এখানে মঞ্জু ভাইয়ের সাথে একমত যে এখানে যে পুরনো বন্দোবস্ত সেটাকে যদি আপনি বুঝেন যে আহ এই বন্দোবস্তটা যদি আমরা ঠিক মতো বুঝতে পারি যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, পরিবারতন্ত্র, জবাবদিহিতার ঘাটতি এবং একেবারে র্যাম্প্যান্ট দুর্নীতি, চাঁদাবাজি, এগুলো এই এই ব্যবস্থাটাকে ভাঙার জন্য আমি মনে করি যে আমাদের নতুন দলগুলো বা যারা মধ্যপন্থী যে দলগুলো আছে, এই দলগুলোর একটা শক্ত জোট হওয়া উচিত। সেইটা একটা আকাঙ্ক্ষাকে লক্ষ্য রেখে যে আমরা এক ধরনের নতুন বাংলাদেশের কথা বলছি, এবং সেটা কি তার কিছুটা রূপরেখা আমি বলবো যে আমরা এই জুলাই চার্টারে অনেকখানি আছে, যে এখানে বিএনপি অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, কারণ বিএনপি বলছে যে এই না, আমি আমি শুধুমাত্র বিষয়গুলো। আপনাদের ছোট করে আপনাদের প্ল্যানিংটা একটু জানতে চাই। ধরুন একটা আলোচনায় জোট তৈরি হলো, জোটে আপনারা নানা রকমের প্ল্যান আপনারা করেছেন, মানুষকে তো আকৃষ্ট করতে হবে, সেই জায়গাটা আসলে কিভাবে করবেন? কারণ এনসিপি তো নতুন একটা দল, যদিও অন্যান্য যারা আছে তারা দীর্ঘদিন ধরে মাঠে আছে এবং মঞ্জু ভাইয়ের মতো অভিজ্ঞ মানুষ এখানে আছে, কিন্তু আপনারা আসলে কিভাবে কাজগুলো করবেন? আমি একটু যোগ করে দিই, ছোট করে, জি। ছোট করে আমি যোগ করি যে জনাব জাকারিয়া, সেটা হলো যে আপনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন, ইতিমধ্যে আমি দেখেছি এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে এই নতুন বন্দোবস্ত দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য সেভাবে করাতে পারেননি। তো সেই ক্ষেত্রে এই নতুন জোট করে আবার কিভাবে বা কতটুকু গ্রহণযোগ্য করতে পারবেন, বা সেটা করার ব্যাপারে কি পরিকল্পনা করেছেন? জি। আমার ভাষ্য হচ্ছে একটা বিকল্প তো চায় মানুষ, এবং সেটা আমরা আমাদের অবজারভেশন থেকে, পারসেপশন থেকে, এবং আপনি যদি যেসব সার্ভে টার্ভে হয়েছে সেখানেও দেখেন একটা বড় অংশের লোক কিন্তু বলছে যে এখনো আনডিসাইডেড। তার মানে এই লোকগুলোকে পৌঁছানোর একটা বন্দোবস্ত, এই একটা একটা মেকানিজম লাগবে। এখন পর্যন্ত আমরা, আপনি ঠিক 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 বলেছেন আপনারা, যে আমরা এখন পর্যন্ত আমাদের মেসেজিং এ, আমাদের কমিউনিকেশনে আমরা এখনো ওইভাবে সাকসিড করতে পারিনি। বাট ইলেকশনটা যতদিন অ্যাপ্রোচ হবে, আমি নিশ্চিত যে আমরা 24 দফা দিয়েছি, এবং সেইটার উপর বেসিস করে আমরা যখন আরো কংক্রিট পলিসি প্রপোজাল গুলো দিব, আমাদের ম্যানিফেস্টো দিব, এবং আমরা আরো আমাদের মেসেজিং এর ক্ষেত্রে, আমাদের বুঝতে পারছি। কমিউনিকেশনের হ্যাঁ, ক্ষেত্রে। আপনাদের জায়গা থেকে খুব চমৎকার করে স্পষ্ট করেছেন। আমি এই জায়গাটা একটু জনাব শামসুজ্জামান দুদু আপনাকে একটু যুক্ত করতে চাই। দেখুন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই যে শব্দটা, এটা আসলে মানে কিভাবে আপনারা ব্যাখ্যা করবেন? কারণ একটা ব্যাখ্যা তো আমরা শুনলাম, পাশাপাশি একটু বলবেন ঠিক এই মুহূর্তে যে জরিপটা আমরা গতকাল দেখলাম, তাতে বোঝা যাচ্ছে বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, কারণ বেশি সংখ্যক মানুষ আসলে তাদের উপর আস্থা রাখতে চাচ্ছে সামনে নির্বাচনে, যদিও একটা বড় অংশ এখনো সিদ্ধান্ত নেননি। দুটোকে এক করে বলবেন আসলে আপনার পর্যবেক্ষণটা। জি। নতুন বন্দোবস্তর কথা যারা বলছেন, তারা গত 24শে জুলাইয়ের মধ্য দিয়ে একটা নেতৃত্ব বেরিয়ে আসছে, যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছে, এবং এনসিপি তারা বিভিন্নভাবে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে, সাংগঠনিক তৎপরতা করার চেষ্টা করেছে, এবং নির্বাচন যত কাছাকাছি আসছে, তারা প্রথাগত প্রথার বাইরের যে ঘটনা, যেমন এখনই আমরা যেটা শুনলাম, যা কিছু নতুন, যা কিছু সুন্দর, যা কিছু আগে হয় নাই, যেমন
পরিবারতন্ত্র তারা পছন্দ করছে না, তার বাইরে তারা একটা ভূমিকা রাখতে চাচ্ছে। এই ধরনের যারা যে দলগুলো তাদের কাছাকাছি, তারা তাদের সঙ্গে কথা বলবেন এবং তারা ভবিষ্যৎ নির্মাণের চেষ্টা করবে। তবে আমার কাছে মনে হয়েছে যে আমাদের সুদীর্ঘ যে রাজনৈতিক কালচার, এই রাজনৈতিক কালচারের এখানে বাম গণতান্ত্রিক শক্তি আছে, দক্ষিণ গণতান্ত্রিক শক্তি আছে, মধ্যপন্থী গণতান্ত্রিক শক্তি আছে। এর বাইরে নতুন একটি কিছু সৃষ্টি করা, যেটা তারা বলছে, সেটা যে অসম্ভব এটা আমি মনে করি না। সেটা যে সম্ভব, তারা 24-এ গণঅভ্যুত্থানের মুহূর্তে তারা সেটা সেই ভূমিকায় তারা গেছে। কিন্তু শামসুজ্জামান দুদু, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে আমার। জুলাই একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাচ্ছি। এই যে জরিপগুলোর কথা বলা হচ্ছে এবং বেশ আমরা একটা বিপুল সংখ্যক মানুষকে আমরা দেখতে পাচ্ছি, বা অধিকাংশ মানুষকে দেখতে পাচ্ছি তারা আনডিসাইডেড। তো এই এত বিএনপি একটা মানে পুরান রাজনৈতিক দল এবং তার রাজনীতি অত্যন্ত সুস্পষ্ট, এবং 31 দফা যেটা আপনারা দেশের মানুষের কাছে ব্যাপকভাবে প্রচার করেছেন, সেখানে বিভিন্ন বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আপনারা রেখেছেন। তো সেই জায়গা থেকে এত বিপুল পরিমাণ মানুষকে এখন পর্যন্ত, নির্বাচন খুব কাছাকাছি, আনডিসাইডেড থাকাটা আপনি কিভাবে দেখেন? এটাকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন যে এত মানুষকে কেন আনডিসাইডেড? আমরা কি সেখানে পৌঁছাতে পারলেন না আপনাদের কর্মসূচি, না এটা কি কারণে থাকলো? ঠিক যারা জরিপ করেছে তারা ব্যাখ্যা করতে পারতো ভালো, কারণ এই জরিপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই জরিপের যে বিপুল সংখ্যক মানুষকে মানে কোন রকম সিদ্ধান্তর মধ্যে রাখে না, সিদ্ধান্তর বাইরে রাখছে, অর্থাৎ তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কি করবে। এটা কিন্তু একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা অত্যন্ত চমৎকার একটা ঘটনা। তাদেরকে গুরুত্ব অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দিতে হবে, সেটি বড় অথবা ছোট অথবা মধ্য, যাই বলি না কেন। এটা যে কোনো সমাজের এই অংশটাকে যদি বাদ দিয়ে ফেলে, তাহলে পরে যে বাদ দেবে তাদের ভূমিধস হতে পারে। আচ্ছা, এখানে ছোট করে বলে রাখা ভালো, মানে এই যে জরিপটা হচ্ছে, গতকাল যারা জরিপ করেছেন তাদের একজন আমাদের সঙ্গে ছিলেন এবং তারা বলছিলেন যে এটা মার্চে একটা হয়েছে, দ্বিতীয়বার হলো এই সেপ্টেম্বরে, এবং আর একটা হবে কি না হবে ডিপেন্ড করছে তাদের ফান্ডিংয়ের উপরে। যদিও 10,000 একটা স্যাম্পল সাইজ, সেটা কম না, সেখানেও আসলে জনমতের অনেকটা ফুলে ওঠে যে প্রতিফলনটা হয়। আমি এই জায়গাটা নিয়ে ছোট করে আর একটা, জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে একটু আসতে চাই। আমরা তো গণমাধ্যমে নানামুখী খবর প্রতিদিনই করি, বিশেষ প্রতিবেদনগুলো হয়, পরবর্তীতে সেটা ফলো আপও হয়। সেখানে বলা হচ্ছে বামপন্থী যে দল জায়গা আছে তারা আসলে জামাতের সঙ্গে সমঝোতায় আগ্রহী নয়, তারা আপনাদের সঙ্গে সমঝোতায় আগ্রহী। সেক্ষেত্রে প্রত্যাশিত আসনের ব্যাপারে ডিসিশনে আসতে হবে। জানি এটা অনেক বড় দেরিতে একটা হওয়ার বিষয়, কিন্তু তারপরও এখন পর্যন্ত আপনাদের মনোভাবটা কি? জি জনাব শামসুজ্জামান দুদু। আসলে এখন 5 মাস ইলেকশনের বাকি আছে। নতুন নতুন মেরুকরণ, নতুন নতুন জরিপ, নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি প্রতিটা রাজনৈতিক দলকে হতে হবে। আমরা অতীতে দেখেছি, আমার দেশের বাইরে অন্যান্য দেশেও দেখেছি, অনেক সময় অনেক জরিপেরই মানে সিদ্ধান্ত মোতাবেক কোনো কিছু ঘটে নাই। আবার কোনো ভোট ফেরত জরিপও আমরা লক্ষ্য করেছি, যারা ভোট দিয়ে ফিরেছেন তাদের উপরও জরিপ হয়েছে, বিশেষত ইন্ডিয়াতে। তো বাংলাদেশে তো নির্বাচন 3টা হয়নি, সেখানে জরিপের ঘটনা ছিল না। এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে গ্রহণযোগ্য নির্বাচন, ফেয়ার ইলেকশনের। তো স্বাভাবিক কারণে জরিপকে যে কোনো রাজনৈতিক দল মানুক অথবা না মানুক, তার গুরুত্ব অস্বীকার করা কঠিন। সেই জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে, জরিপটাকে মাথায় রেখে মেরুকরণ। আচ্ছা, বক্তব্যটা আরেকটু পুরোপুরি শুনতে পারলে ভালো লাগতো, তবে তারপরও আমরা মূল অংশটা জানতে পেরেছি। আমি এই জায়গায় জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে একটু যুক্ত করি। দেখুন, আমরা এটা দেখতে পাচ্ছি যে আজকে একটা বড়, আমি একটু শেষ করে দিই। আমার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া বা ওই অঞ্চলের জরিপ এক ধরনের রূপ নিতে পারে, ওখানকার সেন্টিমেন্টটা।
গোপালগঞ্জের ওই দিকের যারা জরিপ হবে ওইটা আরেক ধরনের রূপ নিতে পারে। আবার অনেক এলাকা আছে সেখানে অন্য রাজনীতির মতাবলম্বী আছে, সেখানে আরেকটা জরিপের আরেকটা মতামত আসে। আমি জানি না এই জরিপের নমুনা কোন কোন জায়গাতে কিভাবে গ্রহণ করছে, কারণ আমি দেখি নাই, আমি ওইভাবে পড়েও না। তবে এই সামনের 5 বছরের অনেক কিছুই এখন যা দাঁড়িয়ে আছে ওটা পরিবর্তিত হতে পারে, যেটি আমাদের পক্ষে আছে সেটা বাইরেও যেতে পারে, আবার আমার যেটা বিপক্ষে আছে সেটা আমাদের পক্ষেও আসতে পারে। আমরা এখানে যোগ করতে চাই, এই যে জরিপের যে কথাটা বলা হচ্ছে যে পরবর্তী আরেকটা পর্ব হবে কিনা সেটা নির্ভর করে ফান্ডের উপরে। আমরা জানি যে এই ধরনের কাজগুলো যারা করেন তারা কিন্তু আবার অনেক সময় এই ফান্ড যারা দেন তাদের কিছু অবজেক্টিভ থাকে ফান্ড দেওয়ার সময়, এইটা একটা ব্যাপার। এবং আমরা, আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে এই যে মানে জুলাই বিপ্লবের আগেও এবং ইভেন 24-এর নির্বাচনের আগেও কিন্তু এই ধরনের জরিপ করা হতো যে আওয়ামী লীগ তাদের মানে মানে জনপ্রিয়তার ভূমিধস ঘটেছে, কিন্তু শেখ হাসিনার জনপ্রিয়তা একেবারে 70%-এর উপরে। নিশ্চয়ই আপনি সেটা দেখেছেন, কিন্তু বাস্তবতাটা কি ছিল সেটা তো আমরাও জানি, সবাই সারা দেশের মানুষ জানে। তো এই জরিপগুলোর কিন্তু এটাও একটা বড় ব্যাপার যে যারা মানে জরিপ করেন তারা যেখান থেকে ফান্ড পান সেই ফান্ডের একটা অবজেক্টিভ থাকে, সেই অবজেক্টিভের উপর কিন্তু অনেকখানি এই জরিপের ফলাফল নির্ভর করে। একদম একদম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমি এই পয়েন্টটা নিয়েও আলাপ করতাম, কিন্তু হাতে সময় যেহেতু কম, কিন্তু অনেক বিষয় আসলে জানার খুব ইচ্ছা রয়েছে। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে একটু জানি, আমরা তো এটা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ ইস্যুতে বিএনপি এবং জামাতকে এক টেবিলে আনা এটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, অনেকে এটা বলছেন। কারণ কিছু কিছু ব্যাপারগুলো আছে যেটা আসলে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত, যেটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু জামাতের বক্তব্যটা হচ্ছে যে আমাদের নির্বাচনের পদ্ধতিটাই পরিবর্তন করতে হবে, উচ্চ এবং নিম্ন দুইটা কক্ষে আমাদেরকে পিয়ার রাখতে হবে। এই যে মুখোমুখি যখন অবস্থা, আপনি আসলে কোন জায়গাটাতে গিয়ে আশাবাদ খুঁজে পাচ্ছেন যে একটা সমাধান বেরোবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন কোনোভাবে আসলে প্রভাব ফেলবে না এটা? না, আমাদের নিম্নকক্ষে জামাত যেটা বলছে পিয়ারের, এই পিয়ারের দাবিটা কিন্তু আমাদের অনেক দলেরই ছিল, কিন্তু আমরা জাতীয় ঐক্যের স্বার্থে আমরা কিন্তু একটা ঐকমত্যে অনেকে পৌঁছেছি যে উচ্চ কক্ষে পিয়ার হলে আমরা নিম্ন কক্ষে আর পিয়ারের বিষয়টাকে ছাড় দিতে আমরা প্রস্তুত আছি। এটা অলরেডি ঐকমত্য কমিশনে এরকম একটা কনসেনসাস তৈরি হয়েছে। জামাত যেটা করছে এটা অনেকের কাছেই পরিষ্কার যে জামাত সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে ট্র্যাডিশনাল সিস্টেমের উপর দিয়ে, কিন্তু পিয়ারের উপরে সে আন্দোলন করছে। এটা জামাত দুইটা লাভ পাচ্ছে, একটা হচ্ছে তার প্রস্তুতিও সে জায়গা মতো ঠিক মতো নিচ্ছে, আর পিয়ার ইস্যুটাকে সামনে এনে দুটো কাজ করছে। প্রতিদিনই জামাত আলোচনায় থাকছে এবং নানা যুক্তি তর্ক তুলে ধরতে পারছে, আর পিয়ার ইস্যুটাকেও সে আস্তে আস্তে মানুষের কাছে পপুলার করার চেষ্টা করছে। তো কৌশলগত দিক থেকে জামাতের এই পলিসিটা ঠিক আছে, কিন্তু নীতিগত জায়গা থেকে হয়তো অনেকে প্রশ্নবিদ্ধ করবে যে নিজেরাই প্রস্তুতি নিচ্ছে তারা ট্রেডিশনাল সিস্টেমের মধ্যে দিয়ে প্রার্থী দিয়ে, কিন্তু আবার পিয়ারের কথা বলছে। এটা একটা নীতিগত জায়গা থেকে একটা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ আছে। তো আপনি এতক্ষণ পর্যন্ত যে কথাটা বলছিলেন যে আমরা কেন নতুন রাজনীতির বিষয়টা সামনে মানুষের কাছে পপুলার হবে, দেখেন আমরা কিন্তু একটা সাফল্য অলরেডি অর্জন করে ফেলেছি। সেটা হচ্ছে গণ অভ্যুত্থানে আমরা কিন্তু ট্র্যাডিশনাল প্রসেস বাদ দিয়ে একটা নতুন কনসেপ্ট, নতুন স্লোগান, নতুন আইডিয়ার ভিত্তিতে কিন্তু একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। যারা আমাদেরকে সবসময় বলতেন যে আপনাদের কোনো সমর্থন নাই, আপনাদের কয়টা ভোট আছে, কিন্তু দেখবেন আমরা যখন আন্দোলনে কনসেপচুয়ালি আমরা যখন প্রসেস থ্রো করেছি তখন কিন্তু সকল ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু পিছনে এসে দাঁড়িয়ে গেছে। এবং শুধু তাই না, তারা তাদের দলীয় পরিচয় বাদ দিয়েও আমাদের সাথে মার্চ করেছে। ফলে আমরা কিন্তু এখানে সরকারকে হটানো, এখানে একটি ছোট প্রশ্ন আছে, একটু বলার পর আমি একটু শেষ করি। আমরা এই জায়গায় যে সাফল্যটা পেয়েছি, যেটা দুদু ভাই একটু বলেছেন যে পরবর্তী সাফল্য, বা এখানে জাকারিয়া যে কথাটা বলেছে যে আমাদের কিছু ফেলিউর আছে, যে আমরা নতুন রাজনীতিটা আমরা গুছিয়ে করার যে আমাদের ম্যাচুরিটি সেটা হয়তো আমরা করতে পারি না। এক্ষেত্রে আমি সরকারকেও কিছুটা দায়ী করব যে তারা এই নতুন নবশক্তিকে ঐক্যবদ্ধ রাখার চাইতে সেদিকে তারা মনোযোগ দেননি। তারা খুবই ট্র্যাডিশনাল ওয়েতে সাংবিধানিক জটিলতা বিতর্কের মধ্যে একদম। আমি ছোট্ট প্রশ্নটা করি জনাব মঞ্জু, আমরা এই যে একই ধরনের বিপ্লব দেখলাম আপনার নেপালে, এবং সেই একইভাবে সরকার পরিবর্তন হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। আজকে আমরা বিভিন্ন পত্রিকায় নিউজ দেখছি সেখানকার যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন বা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়েছেন সুশীলা কার্কি, তিনি বলেছেন যে সংবিধান পরিবর্তন এবং শাসন ব্যবস্থা পরিবর্তন
এই সরকারের এখতিয়ারের বাইরে, এবং সেখানকার মানে জেনজি যারা বিপ্লব করেছে তারা বলছে যে এখন যদি আমরা সংবিধান পরিবর্তন বা শাসন ব্যবস্থা পরিবর্তন বা এই সরকারের উপর অনেক বেশি প্রত্যাশা করে করতে যাই, তাহলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে এবং বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের সুযোগ সৃষ্টি হবে। তো আমরা যেটা নেপালে দেখতে পাচ্ছি, আমরা কি এই যে বর্তমান যে আপনারা নানা ধরনের মানে যে সংস্কারের নামে যেগুলো হচ্ছে, এগুলো কি আমরা এবং যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে, আমরা কি এই অনেক কিছু চেয়ে আমরা নতুন করে কি সংকট মানে বৃদ্ধি করছে কিনা? না, আমি এই এটা- একই এটা প্রশ্ন আপনাকে- আসলে দুজনের কাছে করতে চাই, খুব সংক্ষেপে একটু উত্তরটা দেন। জি। না, সংক্ষেপে যদি বলতে হয় সেটা হচ্ছে নেপাল তো আমাদের জন্য উদাহরণ হিসাবে পারফেক্ট উদাহরণ না, কারণ নেপালে যে গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের গণ অভ্যুত্থানের সঙ্গে তো সে তুলনা করা যাবে না। কারণ আপনি দেখবেন বাংলাদেশের মন্ত্রী থেকে শুরু করে এমপি থেকে শুরু করে একটা পিয়ন দারোয়ান পর্যন্ত পালিয়ে গেছে। সেখানে সংবিধান তো তারাই একেবারে সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে চুরমার করে ফেলেছে। তো সেই অবস্থায় আদালত নাই, আমাদের স্থানীয় সরকার নাই, সবকিছু শূন্যতা। সুতরাং সেটা নেপালের ক্ষেত্রে হয় নাই। অতএব আমাদের এখানে আরো খেয়াল রাখতে হবে যে আন্দোলনের সময় বিএনপি কিন্তু আগে 31 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছে। বিএনপির এই প্রস্তাবটার সাথে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা ঐকমত্য ছিল। ফলে সংস্কার একটা জাতীয় প্রত্যাশা ছিল, এবং এখানে আমরা কিন্তু সবাই একমত, যারা আমরা এই সকল রাজনৈতিক দলগুলো আমরা সংস্কার কমিশনে গিয়েছি, মতামত দিয়েছি। তার হ্যাঁ, মানে কি মানে আমি যদি এখানে মোটা থেকে শেষ করতে চাই, তাহলে এভাবে জনাব মুজিবুর রহমান মঞ্জু, যে নেপালের যেই পরিবেশটা, যেই ঘটনাটা ঘটে গেল, আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে সেটা মেলানোর কোনো সুযোগ নেই, তাই তো? জি, তাহলে ব্যাপারটা স্পষ্ট। এবং সবশেষ একটু সুলতান মোহাম্মদ জাকারিয়া, আপনার ছোট করে মন্তব্যটা জানতে চাই। গণপরিষদের ব্যাপারে এনসিপি খুব শক্ত অবস্থানে রয়েছে, পিআর এর ব্যাপারে এনসিপি খুব শক্ত অবস্থানে রয়েছে। দিন শেষে একটা জোটের মধ্যেও হয়তো আপনারা ঢুকবেন, কোনো রকমের ছাড় দেওয়ার সম্ভাবনা আছে কিনা? না, দেখেন, এখানে আসলে এনসিপির দাবি বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে এখানে জুভাই যে বিষয়টা বললেন সর্বশেষ, আমরা একটা সাংবিধানিক সংকট নিয়ে এটা জন্ম হয়েছে এই সরকারটা। সুতরাং এখানে সাংবিধানিক সংকটটা অ্যাড্রেস করতে হবে। প্লাস হচ্ছে আমরা যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি, ইভেন বিএনপি একমত হয়েছে যে আমাদের একটা উচ্চকক্ষ লাগবে। হ্যাঁ, আবার বিএনপি এটাও একমত হয়েছে যে আমাদের হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশন করতে হবে, রাইট? তো এগুলো সাংবিধানের বেসিক যে স্ট্রাকচারটা আছে, আমাদের রাষ্ট্রের ইউনিটারি যে চরিত্র আছে, সেটাকে প্রশ্নবিদ্ধ করত। এখন আপনি আদালতে মানে এই সংবিধানগুলো যদি আপনি একটা গণপরিষদের মধ্য দিয়ে না করেন, একটা সাধারণ সংসদে যার সংবিধান পুনর্লিখনের বা নতুন করে করার কোনো ম্যান্ডেট নাই, সেই ক্ষেত্রে আদালতের কাছে আপনি গেলে আদালতের কাছে রেফারেন্স কনস্টিটিউশন হবে 72 সংবিধান, বিকজ দ্যাট ওয়াজ দ্য কনস্টিটিউশন। এবং আপনি এখানে বুঝবেন যে আমরা যে সিস্টেমে আমরা করি, অপারেট করি, সেটাকে বলা হয় কনস্টিটিউশনাল সুপ্রিমেসি রেজিম। এখানে কনস্টিটিউশন ইজ সুপ্রিম। না, এটা একেবারে স্পষ্ট, এটা একেবারে স্পষ্ট। আপনারা ধরে এগুলো নিয়ে আগেও বলেছেন। যেটা আমি ছোট করে জানতে চাইছিলাম যে আপনারা জোট মানেই তো কিছু ছাড় দেয়া, কিছু পেতে গেলে, সেই জায়গা থেকে আপনারা আসলে দুটো কোর দাবি, সেই জায়গা থেকে কিছুটা হলেও ছাড়বেন কিনা, নাকি সেটা এখনো আলোচনায় আসেনি? আমরা আমাদের যারা জোট সঙ্গী হবেন কিংবা আমরা দলের মধ্যে এগুলো নিয়ে হচ্ছে আলোচনা, আমি শিওর একটা জায়গায় আসবো। মানে আমার এটা আকাঙ্ক্ষা যে আমাদের এখানে বিএনপি সহ প্রত্যেকে চায় যে এখানে কোনো সংকট তৈরি না হোক। বুঝতে পারছি। তার মানে দিন শেষে আপনারা যেহেতু সবাই পরিষ্কার মোটামুটি একটা অপশন তাদের কাছে আছে একদম, মানে তারা যেহেতু তারা এখন মানে একই সাথে আপনারা যেহেতু গণ অভ্যুত্থানের সময় মাঠে ছিলেন, সেই জায়গা থেকে একটা আস্থা জায়গা তো আছে, বাকিটা শুধু আসলে আলোচনায় এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ, আপনারা একটা দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন, এবং আরও কিছু বিষয় আছে সেগুলো নিয়েও পরবর্তীতে আলাপ করব। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছে 71 জার্নালে, ফিরছে একটু আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। 71 জার্নালে রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে, এবং আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে অতিথিরা আছেন, এবং এ পর্যায়ে আমরা প্রধান উপদেষ্টার
এই ভাষণে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম যে ভাষণ অধিবেশনে, সেখানে তিনি চমৎকার করে রোহিঙ্গা ইস্যুতে বলছিলেন যে মোটামুটিভাবে এই রোহিঙ্গাদের জন্য যে ফান্ড, যে তহবিল, সেই তহবিলে যদি কাটছাট করা হয় একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি এটা কখনই মিয়ানমার এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সমস্যা না, এটা আরও বড় প্রেক্ষাপটের সমস্যা, যেটাকে সবাই মিলে সমাধান করতে হবে। আমরা এই ইস্যুটা নিয়ে এবার আলাপ করতে চাই। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র থেকে সমাজকর্ম গবেষক জনাব নয়ন বাঙালি আমাদের সঙ্গে যুক্ত আছেন, এবং আগে থেকে আমাদের সঙ্গে আছেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ। মেহেদী হাসান পলাশ, আপনাকে দিয়ে শুরুটা করি, কারণ রোহিঙ্গা ইস্যুতে শুরু থেকে আপনার নজর ছিল, নানামুখী প্রতিবেদন এই দৈনিক ইনকিলাব থেকে আমরা দেখেছি। আপনার জায়গা থেকে আমি ছোট করে একটা বিষয় জানতে চাই। আমরা প্রত্যাবাসনের স্বপ্ন দেখছি, আমরা রোহিঙ্গাদের জন্য একটা তহবিল তৈরি করে, খুব হেলদি একটা তহবিল তৈরি করে তাদের নিরাপত্তাটাও আমরা নিশ্চিত করতে চাই, কিন্তু মুশকিল হচ্ছে আমরা তো অনুপ্রবেশ ঠেকাতে পারছি না, মানে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এখনও কিন্তু তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছে। প্রত্যাবাসন এবং অনুপ্রবেশ ঠেকানো দুটো সমান্তরালে বাংলাদেশ কতটা পারছে, এবং আমরা আসলে কিভাবে প্রত্যাবাসনের স্বপ্নটা দেখছি যখন আমরা অনুপ্রবেশ ঠেকাতে পারছি না? ধন্যবাদ আপনাকে। আমি আপনার শেষ কথা দিয়ে যদি শুরু করি, আমরা প্রত্যাবাসনের স্বপ্নই দেখি না। হ্যাঁ, কারণ আপনি দেখেন আমাদের জাতিসংঘে আমাদের প্রধান উপদেষ্টা যে ভাষণ দিলেন, তার যে বেশ অনেকখানি বক্তব্য রেখেছেন, তার বক্তব্যের বেশ খানিকটি স্থান ছিল রোহিঙ্গা নিয়ে। তার মানে বক্তব্যের প্রধান ফোকাসটা ছিল রোহিঙ্গাদের মানে যে আর্থিক সহযোগিতা, সেটা যেন বৈদেশিক সহযোগিতা সেটা যেন মানে কমে না যায়, কমে গেলে কি ধরনের সমস্যা হতে পারে সেই বিষয়টা নিয়ে। কিন্তু আমাদের মেইন ফোকাস হওয়া উচিত ছিল রোহিঙ্গাদেরকে আমরা কিভাবে ফিরিয়ে দেব, কত দ্রুত ফিরিয়ে দেব, সে ব্যাপারে বাংলাদেশের কি পরিকল্পনা সেটা বলা, এবং সে ব্যাপারে জাতিসংঘের কাছে বা সারা বিশ্বের কাছে সহযোগিতা চাওয়া যে আমরা এই ধরনের একটা পরিকল্পনা করেছি, এই পরিকল্পনা অনুযায়ী রোহিঙ্গাদেরকে। আসলে আমাদের প্রধান সমস্যাটা কি, আমরা রোহিঙ্গা সমস্যাটাকে দেখি এনজিওরা যেভাবে দেখে সেভাবে। আমাদের প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা, আমি সেই বক্তব্যটাকেও আমি বেশ সুন্দর করে পড়েছি, কয়েকবার পড়েছি। এটা বেসিক্যালি মানে এনজিওদের বক্তব্যের একটা ভার্সন। তিনি দেখেন, আমি আপনাকে একটু বলি, উনি বলছেন যে ওইখানে তাদেরকে অধিকার দিতে হবে, তাদের নিশ্চিত করতে হবে, এইটা আমাদের ভাবনা হওয়া উচিত না। কারণ আমরা যখন এটা বলছি, আমি শেষ করে আসছি, আমি যখন এটা বলি তখন তারা বলে যে আমাদেরকে এইটা না দিলে আমরা যাব না। কেন? এটা কি তার দেশ? এই কথাটা তো তিনি বলতে পারেন না, তাকে তো যেতে হবে। আমরা কিন্তু তাদের ওই সুযোগটা করে দিচ্ছি। আপনি যেটা প্রশ্ন করলেন সর্বশেষ, আপনি দেখেন আজকে যেটা এসছে, আপনি থাইল্যান্ড ভিত্তিক যে মিয়ানমারের একটা সংবাদ সংস্থা আছে ইরাবতী.com, সেই ইরাবতী.com-এ আপনার মিয়ানমারের যে আরাকান আর্মির যিনি প্রধান, হ্যাঁ, জেনারেল, তিনি বলেছেন, পরিষ্কার ভাষায় কিছু কথা বলেছেন। তিনি প্রথমত বলেছেন যে রাখাইনে যে এখন আরাকান আর্মির উপরে যে হামলা হচ্ছে, সেই হামলার জন্য আরসাকে দায়ী করেছেন, এবং তার সাথে বলেছেন বাংলাদেশের মানে নিরাপত্তা বাহিনীর কিছু লোক তাকে উস্কানি দিচ্ছে। এই যে পরিষ্কার একটা অবস্থান, কিন্তু আজ পর্যন্ত শুরু থেকে আজ পর্যন্ত মিয়ানমারে রোহিঙ্গাদের উপরে যে অত্যাচার হয়েছে, তাতে জান্তা যা করেছে তার থেকে বেশি করেছে ওখানকার রাখাইনরা। এবং ধরেন 1 বছর আগে তো ওখানে নিয়ন্ত্রণটা আরাকান আর্মি নিয়ে নিয়েছে, তো আরাকান আর্মির নিয়ে নেওয়ার পরেও কিন্তু এইটা বন্ধ হয়নি। কিন্তু আপনি কোথাও দেখেছেন বাংলাদেশ সরকার বলেছে যে আরাকান আর্মি এখন ওখানে নির্যাতন করছে রোহিঙ্গাদের উপরে? বলে না। তো এই যে না বলার কারণে হচ্ছে কি, আমরা এক ধরনের আমাদের অবস্থানটা পরিষ্কার না, মানে রোহিঙ্গা নিয়ে বা রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের অবস্থানটা পরিষ্কার না এবং বোল্ড না, কিন্তু ওরা কিন্তু বোল্ড। তো আরেকটা কথা তিনি বলেছেন, খুব ভয়ঙ্কর একটা কথা বলেছেন, যে রোহিঙ্গা সমস্যাটা দ্বিপাক্ষিক না, এটা একটা আন্তর্জাতিক বা বহুপাক্ষিক সমস্যা। আর রোহিঙ্গারা মিয়ানমারে ছিল, তাদেরকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশের, বাংলাদেশ তাদের প্রোটেক্ট করছে। তো এই বিষয়টা কি করে বহুপাক্ষিক হতে পারে? আগে আমি শেষ করি, 1 মিনিট। যখন জিয়াউর রহমান যখন এই সমস্যাটা সমাধান করেছিলেন, তিনি তো বহুপাক্ষিকভাবে এই সমস্যার সমাধান করেননি। যখন খালেদা জিয়া এই সমস্যার সমাধান করেছিলেন, তিনি তো বহুপাক্ষিকভাবে সমাধান করেননি, তিনি বাংলাদেশ মিয়ানমারের সাথে আলোচনা করেই সমস্যাটার সমাধান করেছেন। আমরা যখনই বহুপাক্ষিক ভিতরে গেছি, বহু পক্ষ এর ভিতরে এসেছে, তারা তাদের ইন্টারেস্ট এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এবং আমরা মানে আমেরিকা কিভাবে চায়, চায়না কিভাবে চায়, ইন্ডিয়া কিভাবে চায়, ইউরোপিয়ান কিভাবে চায়, এইভাবে তাদের চাওয়ার সাথে অ্যাডজাস্ট করে চাইতে গিয়ে এই সমস্যাটার সমাধান আমরা করতে পারি। আমি এই জায়গায় একটু নয়ন বাঙালি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আপনার দিক থেকে আসলে
একটা ফর্মুলা বলতে পারেন যে সমাধানের উপায় কি হতে পারে আপনার অভিজ্ঞতা জায়গা থেকে এবং বিভিন্ন গবেষকদের যে বক্তব্য সেগুলো নিশ্চয়ই আপনি বিভিন্ন সময় পড়েছেন, দেখেছেন এবং আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যটা হয়তো আপনি দেখেছেন। আমরা একটা শান্তিপূর্ণ সমাধান চাই, মুশকিল হচ্ছে এখনও অনুপ্রবেশ ঠেকাতে হচ্ছে। ওদিকে এটা বলা হচ্ছে যে এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, অনেক দেশ রয়েছে যাদের স্বার্থ মিয়ানমারের সঙ্গে জড়িত, কাজে এই দ্বিপাক্ষিক নেগোসিয়েশনের মধ্যে সমাধান হবে এমনটা ভাবার কারণ নেই। অন্যান্য দেশগুলোর সঙ্গেও এখানে অনবোর্ড করতে হবে। আপনার জায়গা থেকে কি মনে হয়, প্রত্যাবাসনের যে স্বপ্ন আমরা দেখছি, কথা যে বলছি, কত দূর আসলে, কোথায় কাজ করতে হবে? ধন্যবাদ আপনাকে এবং ৭১ টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই মনে রাখতে হবে, যেহেতু আমরা আলোচনা করছিলাম জাতিসংঘ অধিবেশনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য এবং ভাষণের উপরই আলোচনাটা। মানে বুঝতে হবে আমাদের আগেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই মুহূর্তে অ্যাজ এ গ্লোবাল লিডার হিসেবে উনার ফোকাস এরিয়া কি খুব রোহিঙ্গার মধ্যে রেখেছেন কিনা। এটি অনেক বক্তব্যের মধ্যে উনি একটি প্রসঙ্গ এনেছেন। অনেক অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের স্বার্থে এবং বাংলাদেশের জন্য, কিন্তু আমার কাছে বারবার মনে হয়েছে যে উনি ফেব্রুয়ারি নির্বাচন এবং গণতন্ত্রের রূপান্তরের কথাটাই উনি বারবার যেন প্রত্যেকটি সেশনে এবং প্রত্যেকটি জায়গায় বলে উনার অবস্থানটা পরিষ্কার করতে চাচ্ছেন যে উনি বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একটি বড় ধরনের নেতৃত্ব এবং বড় ধরনের রূপান্তর নিয়ে আসার চেষ্টা করছেন। মানে আপনি আপনার প্রশ্ন যদি হয় প্রত্যাবাসনের প্রশ্নে, আমি আমার সহ আলোচক ওনার সাথে সম্পূর্ণ একমত যে এটি কি বহুপাক্ষিক বিষয় দিয়ে দেখব নাকি আমরা সেটি আমাদের পক্ষ এবং মিয়ানমারের বিষয় নিয়ে বলবো। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে মায়ানমারের যে বর্তমান সিচুয়েশন, তারা তো নিজেরাই নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, বা তারা তো নিজেরাই নিজেদের সমস্যা সমাধানের জন্য তাদের কোনো ভূমিকা কাজে লাগছে না। তার মানে সেখানে বৈশ্বিক পরিস্থিতি এবং বৈশ্বিক মতামত এবং চিন্তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কারণেই আমার মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটি বারবার উনি ওনার বক্তব্যে নিয়ে আসতে চাচ্ছে, এবং এমনও বলেছেন, উনি একটি শব্দ খুবই ভালো লেগেছে আমার, বহুত্ববাদী একটি সমাজ গঠনের কথা উনি বলেছেন। আমরা তো জানি যে বাংলাদেশের এই রোহিঙ্গা যে সংকট আজকে কত বছরের, ৮ বছর উনি মেনশনও করেছেন যে ৮ বছর পার হলো এই রোহিঙ্গা সমস্যা, এবং এই রোহিঙ্গা সমস্যা নিয়ে উনি গত ঈদের সময় উনি বলেছেন যে আগামী ঈদ রোহিঙ্গারা গিয়ে করবেন। ওই সময় উনার যে ফোকাস এরিয়াটা ছিল এবং যে ভাবনাটা নিয়ে উনি জাতিসংঘের মহাসচিব সহ যে বড় সমাবেশ করেছে এবং যে আশা ব্যঞ্জক কথা বলেছে, সেগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে এগুলো কথার একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি কথা ছেড়ে দেওয়া, এবং উনি বাস্তবতা নিশ্চয়ই উনি আমার থেকে অনেক বেশি ভালো বোঝেন। বাস্তবতা হচ্ছে যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি যতটা না এখন মানে হবে, তার থেকে বেশি সমস্যা হচ্ছে ভেতরকার আভ্যন্তরীণ সমস্যা। কারণ যেখানে ফান্ড নাই, যেখানে তাদেরকে কোনো অর্থ বিনিয়োগ করা হচ্ছে না, তাদের সামাজিক জাল ভেঙে যাচ্ছে, যেখানে রোহিঙ্গারা প্রচন্ড সংকটের মধ্যে রয়েছে, তাদের মাথাপিছু যে বরাদ্দ করা হয়েছিল সে বরাদ্দ নাই। জনাব নয়ন বাঙালি, আপনি যে রোহিঙ্গাদের সংকটের কথা বলছেন, আমি এটা নিয়ে কাজ করি। ওইখানকার যে বাঙালি যারা তাদেরকে থাকতে দিয়েছে, যারা তাদের ঘর ছেড়ে দিয়েছে, জমি ছেড়ে দিয়েছে, তারা যে কি ভয়ানক সংকটের মধ্যে আছে আমরা কিন্তু একবারও বলছি না। আমরা আমাদের দেশের নাগরিকদের কথা বলছি না। যেটা আপনার জেনারেল আরাকান আর্মির যে জেনারেল বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে একটা সুস্পষ্ট অভিযোগ তুলেছেন, এবং এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়ের মানে ইঙ্গিত দেয়, পূর্বাভাস দেয় যে একটা ভয়ঙ্কর দিকে এটা যেতে পারে। তো সেই বিষয়গুলো নিয়ে আমাদের তো মানে সরকার মানে পরিষ্কার একটা বক্তব্য দিচ্ছে না। সরকার এই যে বহুপাক্ষিক আমরা লেভেলে যখন চলে যায়, তখন হচ্ছে কি আপনি জানেন যে এই অঞ্চলকে নিয়ে এখন ইন্দো প্যাসিফিক পলিসি বা কোয়াড, এই নানা বিষয় নিয়ে আমেরিকা, চায়না, তারপরে যে কন্টেন্ট চায়না পলিসি, এগুলো নিয়ে নানা মানে আন্তর্জাতিক এই জিও পলিটিক্স এখানে খেলা করছে এবং নিরাপত্তার ইস্যু রয়েছে। যারা এইখানে এই ধরনের মানে নানা ধরনের পরিকল্পনার মধ্যে রয়েছে, তাদের কাছে যদি আপনি এই সমস্যার সমাধান চান, তারা আপনাকে তো সমস্যার সমাধান না করে তারা তো আপনাকে ওই মানবিক করিডোরের পলিসি দিকে আপনাকে ঠেলে দেবে। আমি জনাব মেহেদী হাসান পলাশ এবং নয়ন বাঙালি আপনাদের দুজনকে রেখে আমি একটা বিরতিতে যেতে চাই, কারণ আরেকটা ইন্টারেস্টিং খবর আছে। সেটা হচ্ছে যে আমরা দেখতে পেলাম বেনিয়ামিন নেতানিয়াহু তিনি যখন দাঁড়াচ্ছিলেন, কথা বলছিলেন,
এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে 8 ডজন দেশের প্রতিনিধিরা সেখান থেকে চলে গেল। সেই জায়গাটা নিয়েও কথা বলবো। আমরা এ পর্যায়ে একটা বিরতি নিব এবং বিরতি থেকে ফিরে এসে আমরা নিশ্চয়ই এটা নিয়ে কথা বলার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এই সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আনিসুর রহমান এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন ওয়াশিংটন ডিসি থেকে সমাজকর্ম গবেষক নয়ন বাঙালি এবং আমার পাশে আছেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ। আপনাদের তিনজনকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। এবং অধ্যাপক আনিসুর রহমান, ছোট করে আপনার একটা মন্তব্য আমি একটু জানতে চাই। দুটো বিষয়, আমি দ্বিতীয় বিষয়টা একটু আগে বলি, সেটা হচ্ছে নেতানিয়াহু যখন মঞ্চে উঠলেন আপনি দেখলেন রীতিমতো কূটনীতিকরা চলে গিয়ে সামনের অংশ ফাঁকা হয়ে গেল, মানে 1 ডজনেরও বেশি আসলে আবাসিক প্রতিনিধিরা সেখান থেকে চলে গেলেন। পাশাপাশি প্রথম ইস্যু সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করা জরুরি। নেতানিয়াহুর ঘটনায় কি বার্তা পেলাম এবং প্রধান উপদেষ্টা যে কথাটা বললেন সেটা আসলে কতটা সম্ভব বৈশ্বিক প্রেক্ষাপটে? আপনাকে ধন্যবাদ। আজকে নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্ব নেতারা যে ধরনের রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া দেখিয়েছে, এটি হলো একটি গণহত্যাকারীর বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ। এবং এই প্রতিবাদটা কিন্তু হয়েছে মূলত ইউরোপীয় এবং আমেরিকান যে রাষ্ট্রগুলো আছে যেগুলোতে আপনার রেসপন্সিবল ডেমোক্রেসি এবং পাবলিক অপিনিয়নকে যে সমস্ত দেশের সরকাররা ওন করে, সেই সমস্ত সরকারদের একটা পাবলিক অপিনিয়নের রিফ্লেকশন হয়েছে। বিকজ অফ ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে, পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু আপনার ফিলিস্তিনের গাজার যে গণহত্যা, এই গণহত্যার বিরুদ্ধে এক ধরনের জনমত কিন্তু তৈরি হয়েছে। সুতরাং জনমতের একটা রিফ্লেকশন আমরা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে দেখতে পেরেছি যে এই সমস্ত রাষ্ট্রগুলোর নেতারা ওয়াকআউট করেছে। এই নেতানিয়াহুর ভাষণ তারা শুনতে চায় না, বিকজ অফ নেতানিয়াহু হচ্ছে বর্তমান শতকের শ্রেষ্ঠ একজন গণহত্যাকারী। এখানে কোনো যুদ্ধ হচ্ছে না, এখানে একটা গণহত্যা হচ্ছে। সুতরাং নেতানিয়াহুকে এই ধরনের ইন্টারন্যাশনাল লিডাররা আপনার হলো যে পরিত্যাগ করা মানে হচ্ছে নেতানিয়াহু সামনের দিনগুলোতে বিচারের সম্মুখীন হবে এবং এটা বিষয়টা স্পষ্ট। কারণ হলো গণহত্যা করে আপনার হলো যে পার পাওয়া যায় না। যেমন ধরেন আপনাদের নিশ্চয়ই জানেন যে বলকান অঞ্চলে বলকান বুচার ছিলেন, উনি হচ্ছেন স্লোবোদান মিলোসেভিচকে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল থেকে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তার বিরুদ্ধে বিচার হয়েছে। সুতরাং এখন হলো যে নেতানিয়াহুর এই ব্যাপারটাতে ওইদিকে যাবে যে বিশ্ব নেতারা যেহেতু তাকে পদত্যাগ করেছে, মানে আপনার রিপালস করেছে, সুতরাং এই বিষয়গুলো কিন্তু ইন্টারন্যাশনাল বিভিন্ন অ্যাক্টর হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির বিষয়গুলো সামনে আরো বেশি পরিমাণে স্পষ্ট হবে। অনেক ধন্যবাদ। আমি এখানে নয়ন বাঙালি আপনার কাছে যদি ছোট করে জানতে চাই, নেতানিয়াহু আমার ধারণা তিনি নিজে হয়তো মানসিকভাবে প্রস্তুতি নিয়েই মঞ্চে উঠেছিলেন যে তিনি দাঁড়াবেন আর সামনে থেকে সবাই সরে যাবে। কি বার্তাটা আসলে পেলেন তিনি, কি বার্তা আসলে দিল বিশ্ববাসী তাকে? নেতানিয়াহুকে যে বিশ্ববাসীর আমি জনাব আনিসুর রহমান, আমি প্রশ্নটা নয়ন বাঙালিকে করেছিলাম। জি ধন্যবাদ। আসলে এবার তো আপনি লক্ষ্য রাখবেন যে এবার আমাদের যে এই 80তম অধিবেশনের যে থিমটা ছিল সেটা হচ্ছে বেটার টুগেদার, 80 years and more for peace, development and human rights। তার মানে এখানে যদি আপনি আমাদের থিমটাই দেখেন, সেই থিমটাই বলে দিচ্ছে এবং এই জাতিসংঘের বার্তা এবং তার বক্তব্যের সাথে সাথে ওয়াকআউট করা সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে মানুষ শান্তি প্রতিষ্ঠার জন্য এবং ইসরায়েলের এই যে পদক্ষেপগুলো যেগুলো মানুষ প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েলের বক্তব্য প্রত্যাখ্যান করেছে, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা খুব স্পষ্টভাবেই বলেছেন যে গাজার কথা স্পষ্ট বলেছেন এবং পাশাপাশি বলেছেন যে জাতিসংঘের যে স্বাধীন যে তদন্ত কমিশনটা রয়েছে সে স্বাধীন তদন্ত কমিশনের সাথে সম্পূর্ণভাবে একমত বাংলাদেশ। সেই সাথে আবার পূর্ব জেরুজালেমের কথাও স্পষ্ট করেছেন যে যেহেতু তাকে রাজধানী করা, পাশাপাশি একটা দ্বিরাষ্ট্রভিত্তিক ব্যবস্থার কথাও কিন্তু উনি ইঙ্গিত দিয়েছেন। মানে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, প্রধান উপদেষ্টার বক্তব্যের পাশাপাশি বাংলাদেশের বক্তব্যই তার রিফ্লেকশন।
এবং আমি বিশ্বাস করি যে আমরা যে এই যে দ্বিরাষ্ট্রভিত্তিক ব্যবস্থার কথা বলেছে, হ্যাঁ আপনি এখন বলতে পারেন সেটার বাস্তবতা কি, যে প্রশ্নটি আপনি ওনাকে প্রথমেই করেছিলেন যে তার বাস্তবতা এই বিশ্বের সাথে কতটুকু মানে সেটি আমলে নিচ্ছে। এবং আমি এই আলাপটা খুব ইচ্ছা করতে, কিন্তু মানে আমার সময়টা একেবারে শেষ, এবং আমার পাশে থাকা মেহেদী হাসান পলাশ, আপনার সঙ্গেও কথা বলে ইচ্ছা ছিল, কিন্তু সময়টা একেবারেই শেষ, কারণ নির্বাচন ইস্যুতে আমরা অনেক কথা বলে ফেলেছিলাম প্রথম অংশে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, আপনারা ছিলেন এতক্ষণ ৭১ জানালে। নিশ্চয়ই আগামীকাল দেখা হবে আর নতুন ইস্যু নিয়ে আমাদের সঙ্গে থাকবেন।